স্টুডেন্টস, আমি শরতেন্দ্র মানদাস, তোমাদের ফিজিক্যাল সায়েন্সের মাস্টারমশাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ফিজিক্স টিভি। আজকে আমাদের আলোচনার বিষয় হলো হচ্ছে তাপের ঘটনাসমূহ। তোমাদের ক্লাস 10-এর একটি ছোট কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। ঠিক আছে, এই অধ্যায়ে আমরা পড়বো হলো হচ্ছে কঠিন পদার্থের তাপীয় প্রসারণ, তরল এবং গ্যাসীয় পদার্থের তাপীয় প্রসারণ। ঠিক আছে, সেই সঙ্গে বিভিন্ন তাপ পরিবাহিতাঙ্ক, তাপ পরিবাহিতা, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো। সো এই চ্যাপ্টারটাকে আমি দুটো পার্টে ভাগ করেছি। প্রথম পার্টটা এখন শুরু করতেছি। তো আমরা বাস্তব উদাহরণ তো দেখেছি ছোটবেলা থেকে, যে রেল লাইনে হ্যাঁ কেন ফাঁক দেওয়া হয়। তারপর তোমরা হচ্ছে পড়েছো কাঠের চাকার উপর যখন লোহার বের পড়ায় তখন লোহার বেরটাকে কেন গরম করা হয়, রাইট? এগুলো তো ছোটবেলায় পড়েছো। যে জানি যে কোনো একটা কঠিন পদার্থকে যদি উত্তপ্ত করি তাহলে কি হয়, কঠিন পদার্থের দৈর্ঘ্যে প্রসারণ হয়, ক্ষেত্রফলে প্রসারণ হয় এবং আয়তনে প্রসারণ হয়। ঠিক আছে, তাহলে এই ধরনের প্রসারণ গুলো কত গুণ করে বাড়তেছে। ঠিক আছে, মানে প্রতি একক ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির জন্য প্রাথমিক যে দৈর্ঘ্যটা আছে বা প্রাথমিক যে ক্ষেত্রফলটা আছে বা প্রাথমিক যে আয়তনটা হচ্ছে, তার কত গুণ দৈর্ঘ্যে বৃদ্ধি পাচ্ছে বা কত গুণ আয়তনে বৃদ্ধি পাচ্ছে বা কত গুণে ক্ষেত্রফলে বৃদ্ধি পাচ্ছে, সেই বিষয়ে আমরা আজকে জানবো। যে কত গুণ বাড়ছে সেটা ম্যাথমেটিক্যালি আমরা ক্যালকুলেশন করবো। অ্যাকচুয়ালি তোমাদের খুব একটা ক্যালকুলেশন নাই, আমাদের জাস্ট ফর্মুলাটা দেওয়া আছে। ঠিক আছে, আমাদের ওটাই বুঝে নিতে হবে। ঠিক আছে, তো আমরা পড়তে যাচ্ছি প্রথমে কঠিন পদার্থের তাপীয় প্রসারণ। এবার দেখো, কঠিন পদার্থের তাপীয় প্রসারণ মানে কঠিন পদার্থ আমরা জানি যার নিশ্চয়ই কোনো আকার আয়তন আছে নির্দিষ্ট, তাই এটার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতাও আছে। তো এদের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দেখবো, দৈর্ঘ্য বরাবর যে প্রসারণ হয়। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক মানে যদি আমি ক্ষেত্রফল ধরি, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক মানে ধরে নাও এরকম একটা রড আছে। ঠিক আছে, এটাকে উত্তপ্ত করতেছি, তাহলে ধরো রডটা এতটা প্রসারিত হয়ে গেল দৈর্ঘ্যে। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক মানে হচ্ছে ধরো এটা একটা আয়তাকার স্ল্যাব আছে। ঠিক আছে, এটাকে যখন উত্তপ্ত করতেছি তখন এটা ক্ষেত্রফলে কি হচ্ছে, বেড়ে যাচ্ছে, ধরো এতটা বড় হয়ে গেল। আর যখন আয়তন প্রসারণের কথা বলবো তখন 3 ডাইমেনশনাল পিকচার আমরা এরকম ঘনক যদি হয় তাহলে ঘনকটাও কি হচ্ছে, আয়তনে বেড়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে আয়তন, এটা দৈর্ঘ্য, এটা ক্ষেত্র, এটা আয়তন প্রসারণ গুণাঙ্ক। এবার প্রথমে কি হচ্ছে, কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের কি করে ডিফাইন করতেছে, এই গুণাঙ্কটাকে কত গুণ বাড়ছে না বাড়ছে সেটা কি করে ডিফাইন করতেছে। যে কোনো একটা কঠিন পদার্থের কি করছে, যে প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে মানে বৃদ্ধি বা হ্রাসের কথাটা এখানে চলে আসতেছে। প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক দৈর্ঘ্যে যে পরিমাণ প্রসারণ হচ্ছে, হ্যাঁ, মানে প্রাথমিক দৈর্ঘ্যের থেকে কত অংশে প্রসারিত হলো, কত বেশি প্রসারিত হলো। ঠিক আছে, সেটা দিয়ে আমরা কি করব, আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আমরা ক্যালকুলেট করব। ঠিক আছে, তাহলে কিভাবে এটাকে গাণিতিক রূপটা আমাদের খালি দিয়েছে সিলেবাসে। এটা হচ্ছে ব্যাপারটা এরকম যে আলফাকে বলা হয় দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তাহলে প্রাথমিক দৈর্ঘ্য যদি a1 হয় আর উষ্ণতা বৃদ্ধি যদি T2 - T1 হয়, ধরো প্রাথমিক উষ্ণতা যদি T1 হয়, অন্তিম উষ্ণতা যদি T2 হয়, আর প্রাথমিক দৈর্ঘ্য যদি L1 হয়, তাহলে তোমার কি হবে, বা উষ্ণতা বৃদ্ধিতে কি হচ্ছে, দৈর্ঘ্য প্রসারণ হচ্ছে, তো সেটা হচ্ছে L2 - L1। ঠিক আছে, তাই জন্য এটাকে যখন ডেফিনেশন করে, এটা হচ্ছে গাণিতিক রূপটা। ঠিক আছে, এবার গাণিতিক রূপটাকে কি করে ডিফাইন করা হচ্ছে দেখো, এই L1টা যদি একক নেই তাহলে 1, উষ্ণতা বৃদ্ধিটাকে যদি একক নেই তাহলে 1, তাহলে কি হচ্ছে, দৈর্ঘ্য প্রসারণ হচ্ছে। তাই জন্য এইভাবে তোমার হচ্ছে সংজ্ঞাটা যখন দিচ্ছে তখন কি দাঁড়াচ্ছে, আলফা ইকুয়ালস টু L2 - L1 কখন হচ্ছে, যে যখন প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক দৈর্ঘ্যে যে পরিমাণ প্রসারণ হচ্ছে, এটা দিয়ে কি বোঝাচ্ছে, যে প্রাথমিক মাইনাস অন্তিম তার মানে একটা প্রসারণ বোঝাচ্ছে। তাহলে প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক দৈর্ঘ্যে যে পরিমাণ দৈর্ঘ্য প্রসারণ হচ্ছে তাকে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলা হচ্ছে, আলফা ইকুয়ালস টু L2 - L1। তাহলে আমাদের এই ফর্মুলাটা কিন্তু মাথায় রাখতে হবে, কারণ এই ফর্মুলাটার উপর কিন্তু অঙ্ক হবে। ঠিক আছে, এবার দেখো এই ফর্মুলাটাতে আমাদের কি একক দাঁড়াবে, দেখো এটা হচ্ছে দৈর্ঘ্যের একক, সো এখানে কি থাকবে, দৈর্ঘ্যের একক সামথিং থাকবে। নিচে কি আছে, এটা প্রাথমিক দৈর্ঘ্য, তাহলে এটাতেও দৈর্ঘ্যের একক থাকবে। আর এটা কি হচ্ছে, উষ্ণতার একক, উষ্ণতা বৃদ্ধি, তো উষ্ণতার একক থাকবে। তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি যে উপরে নিচে দৈর্ঘ্যের এককটা কিন্তু কেটে যাচ্ছে, তাহলে 1 / উষ্ণতার একক থাকতেছে। তাহলে কি দাঁড়াচ্ছে, আলফার এককটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস হতে পারে,
ডিগ্রি ফারেনহাইট হতে পারে, কেলভিন হতে পারে, যেটা খুশি, কারণ উপর থেকে দৈর্ঘ্যের এককগুলো কেটে যাচ্ছে। তাই ডিগ্রি সেলসিয়াস হতে পারে, ডিগ্রি ফারেনহাইট হতে পারে, কেলভিন হতে পারে। সিমিলারলি আমি আর একই কথা বলবো না যখন হচ্ছে আমরা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক করব, ঠিক আছে? ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কে জাস্ট আলফার জায়গায় আমরা কি করে দেবো, বিটা করে দেবো। ক্ষেত্র, এবার ক্ষেত্রফল নেব। ক্ষেত্রফলে এটাকে যদি আমি এরিয়া দিয়ে লিখি, তাহলে এখানে ধরো A2, এটা A1, আর এটা প্রাথমিক এরিয়াটা যদি A1 হয়, তাহলে এই হয়ে গেল ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। এটা হচ্ছে বিটা। বিটার ক্ষেত্রে এখানে কি হবে, ক্ষেত্রফলের একক ডিভাইডেড বাই ক্ষেত্রফলের একক ইনটু উষ্ণতার একক। তো সেই ক্ষেত্রে উষ্ণতার ক্ষেত্রফলের একক কেটে যাবে, সেক্ষেত্রে উষ্ণতার এককই পড়ে থাকবে। ঠিক। এবার হচ্ছে আয়তন। আয়তনের ক্ষেত্রে একই সংজ্ঞা, একই, খালি আয়তন কথা চলে আসবে। যেখানে দৈর্ঘ্য ছিল সেখানে আয়তন কথাটা চলে আসবে। তাহলে এখানে হচ্ছে গামা। গামার ক্ষেত্রে এখানে কি হবে, ভলিউম V2 মাইনাস V1 আর প্রাথমিক আয়তন V1 এর তো। কিন্তু এবার দেখো এই ক্ষেত্রেও কিন্তু এখানে আয়তনের প্রসারণ, তাহলে এখানে আয়তনের একক, এখানে প্রাথমিক আয়তন, এখানেও প্রাথমিক আয়তনের একক মানে আয়তনের একক, আর এটা হচ্ছে উষ্ণতার একক। আয়তনের একক কেটে গেল, তাহলে উষ্ণতার একক, তাহলে একই একক থাকতেছে। তাহলে মাথায় রাখবা এই সূত্র তিনটা তো মুখস্থ রাখবাই, যে কত গুণ দৈর্ঘ্য প্রসারণ হচ্ছে, কত গুণ ক্ষেত্রফলের প্রসারণ হচ্ছে, বা কত গুণ আয়তনের প্রসারণ হচ্ছে, সেটা তো মাথায় রাখবাই। সেই সঙ্গে এদের এককগুলা মাথায় রাখবা, ঠিক আছে? তাহলে অঙ্কগুলো ইজিলি হয়ে যাবে। এবার হচ্ছে এখানে এদের মধ্যে একটা সম্পর্ক আছে, যেটা তোমাদের ক্লাস 11-এ আছে, কিন্তু আমাদের খালি এই সম্পর্কটা মাথায় রাখতে হবে, যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে যে সম্পর্ক, সেটা হচ্ছে আমরা মাথায় রাখবো খালি খালি আমাদের অঙ্কের জন্য, ঠিক আছে? সেটা ফর্মুলাটা হচ্ছে আলফা ইকুয়ালস টু বিটা বাই 2 ইকুয়ালস টু গামা বাই 3। তোমাদের পরীক্ষায় এরকম কোশ্চেন দিয়ে দিবে, ধরো তোমাদের পরীক্ষায় বিটা দিয়ে দিল, আলফা বার করতে হবে, তখন তুমি এই দুটো ইকুয়েশন নিলা। তোমাদের পরীক্ষায় গামা দিয়ে দিল, বিটা বার করতে হবে, তাহলে এই ইকুয়েশন নিবা। তোমাকে গামা দিয়ে দিল, আলফা বার করতে হবে, তাহলে আলফা ইকুয়ালস টু গামা বাই 3 ইকুয়েশন। মানে এখানে অ্যাকচুয়ালি তিনটা ইকুয়েশন আছে, ঠিক আছে? তিনটা ইকুয়েশন আছে, তো ওখান থেকে যে কোনো একটা অঙ্ক তোমাদের দিয়ে দিতে পারে, ঠিক আছে? এইবার দেখো আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে হচ্ছে সেলসিয়াস স্কেলে আয়তন প্রসারণ গুণাঙ্ক, আর ফারেনহাইট স্কেলে আয়তন প্রসারণ গুণাঙ্ক, আয়তন না সরি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। সেলসিয়াস স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আর ওইদিকে হচ্ছে ফারেনহাইট স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মধ্যে একটা সম্পর্ক আছে, এখান থেকে মাঝে মাঝে কোশ্চেন দেয়। তো ওটা একটু হালকা করে আমি একটু বলে দিই কি সম্পর্কটা। দেখো দেখো এটা তুমি টেক্সট বইতে বা সহায়িকাতে যে কোনো একটা পেয়ে যাবে, আমি এখানে একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো প্রতি 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি, 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি কোন স্কেলে, এটা সেলসিয়াস স্কেলে, ইকুয়ালস টু কি হবে, 180 ডিগ্রি ফারেনহাইট উষ্ণতা বৃদ্ধি কি কোন স্কেলে হবে, ফারেনহাইট স্কেলে। তাহলে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি সেলসিয়াস স্কেলে, 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি মানে ফারেনহাইট স্কেলে 180 ডিগ্রি ফারেনহাইট উষ্ণতা বৃদ্ধি। লেখাটা ভালো করে দেখে নেবে। তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি মানে হচ্ছে 180 ডিভাইডেড বাই 100 ডিগ্রি ফারেনহাইট উষ্ণতা বৃদ্ধি। তাহলে কাটলে কি হচ্ছে 9 ডিভাইডেড বাই 5, 9/5 ডিগ্রি ফারেনহাইট উষ্ণতা বৃদ্ধি। এবার দেখো আমরা কি বলতেছি, প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে পরিমাণ উষ্ণতা বৃদ্ধি হচ্ছে, প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে পরিমাণ উষ্ণতা বৃদ্ধি না, প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে পরিমাণ দৈর্ঘ্যে প্রসারণ হচ্ছে, সেটাই তো আমাদের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কি দ্বারা আমরা, এটাকে আলফা সি দিয়ে বলি, তাই তো? 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির জন্য যে পরিমাণ প্রসারণ হচ্ছে সেটাকে আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলছি, সেটা হচ্ছে আলফা সি। তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 9/5 ডিগ্রি ফারেনহাইট, 9/5 ডিগ্রি ফারেনহাইট উষ্ণতা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হচ্ছে 9/5 ইনটু আলফা সি। 1 ডিগ্রি সেলসিয়াস মানে কি 9/5 ডিগ্রি ফারেনহাইট, জাস্ট আমরা ওটাকে চেঞ্জ করে দিলাম, ডিগ্রির জায়গায় আবার ফারেনহাইট দিয়ে। তাহলে এবার 1 ডিগ্রি ফারেনহাইট উষ্ণতা বৃদ্ধিতে প্রসারণ গুণাঙ্ক কি হবে, এটাকে উল্টে দাও, তাহলে কি হবে 5/9 আলফা সি, ঠিক আছে? 5/9 আলফা সি হয়ে গেল। এইবার আমি কি করব, 5/9 আলফা সি হলো 1 ডিগ্রি ফারেনহাইট উষ্ণতা বৃদ্ধিতে। এবার আমরা যদি এটাকে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে দৈর্ঘ্য প্রসারণ যদি আলফা সি হয়, তাহলে 1 ডিগ্রি ফারেনহাইট উষ্ণতা বৃদ্ধির জন্য যে প্রসারণ হচ্ছে সেটাকে আমরা আলফা এফ দিতে পারি, রাইট?
এবার এটার সাথে এটা ট্যালি করো, 1 ডিগ্রি ফারেনহাইট উষ্ণতা বৃদ্ধির জন্য যদি আলফা এফ হয়, আবার 1 ডিগ্রি ফারেনহাইট উষ্ণতা বৃদ্ধির জন্য 5/9 আলফা সি হয়, তাহলে এখান থেকে আমরা একটা আলটিমেটলি কনক্লুশনে আসতেছি যে আলফা এফ ইকুয়ালস টু 5/9 আলফা সি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা ফর্মুলা। আলফা এফ ইকুয়ালস টু 5/9 আলফা সি। ধরো তোমাকে দিয়ে দিবে মাধ্যমিকে বা তোমার স্কুলে যে আলফা সি এর ভ্যালু, যে সেলসিয়াস স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হচ্ছে আলফা সি, তাহলে ফারেনহাইট স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত, তুমি জাস্ট এখানে মান বসে এখানে গুণ করলে কিন্তু অঙ্কটা অটোমেটিক হয়ে যাবে খুব ইজিলি, ঠিক আছে। আলফা ইকুয়ালস টু 5/9 আলফা সি। আর একটা কথা মাথায় রাখবা যে সেলসিয়াস স্কেলে যে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি মানে ফারেনহাইট স্কেলে না চেঞ্জ হচ্ছে কি ওরকম 1 ডিগ্রি সেলসিয়াস চেঞ্জ হচ্ছে না, 5/9 বা 9/5 যেটা হচ্ছে সেই বরাবর চেঞ্জ হচ্ছে, তাহলে লিনিয়ার না, ঠিক আছে। কিন্তু দেখো কেলভিন স্কেলের সাথে সেলসিয়াস স্কেল আমি যেটা বোঝাতে যাচ্ছি সেটা হচ্ছে যে দেখো প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি যদি সেলসিয়াস স্কেলে করি, তাহলে কেলভিন স্কেলও কিন্তু 1 একক করে বাড়তেছে। ফর এক্সাম্পল ধরো 0 ডিগ্রি সেলসিয়াস মানে 273 কেলভিন, তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস মানে 274 কেলভিন, তাহলে 2 ডিগ্রি সেলসিয়াস মানে 275 কেলভিন, তাহলে এক এক করে এখানে এক এক করে বাড়লে ওখানেও এক এক করে বাড়তেছে, ইয়েস অর নো। তাই তাহলে তাই যদি হয় তাহলে এক্ষেত্রে আমরা যেটা সেলসিয়াস স্কেলের সাথে কেলভিন স্কেলের যে সম্পর্ক পাচ্ছি সেটা যেহেতু এক এক করেই বাড়তে, তাই জন্য লিনিয়ার রিলেশন আলফা সি ইকুয়ালস টু আলফা কে। এটাও লিনিয়ার কিন্তু এখানে কোনো কিছুতে গুণ করতে হচ্ছে না, কারণ এক্ষেত্রে ওরকম এটাও এক একক করে বাড়লে এরও এক একক করে বাড়তেছে। তাই জন্য তুমি যদি ক্যালকুলেশনও করো একইভাবে আগের বারের মতো, তাহলে এটাই আমরা পাবো যে আলফা সি ইকুয়ালস টু আলফা কে। তোমাকে এটা 1 মার্কসের কোশ্চেন দিতে পারে, ধরো কেলভিন স্কেলে কোনো একটা পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দিয়ে দিল, বা সেলসিয়াস স্কেলে কোনো একটা পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দিয়ে দিল, তোমাকে বললো কেলভিন স্কেলে, ওটাই হবে, খালি হচ্ছে মানটা একই হবে, কিন্তু খালি তুমি চেঞ্জ করে দিবা যে সেলসিয়াস করে ডিগ্রি সেলসিয়াস করে দেয়, তাহলে কেলভিন স্কেলে ডিগ্রি তো না কেলভিন করে দিবে, ঠিক আছে। তাহলে ইজিলি তোমরা এই ধরনের অঙ্ক করতে পারবা। এবার এই ধরনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক যে সম্পর্কগুলো আছে সেটা থেকে অঙ্ক দিতে পারে, এখান থেকে অঙ্ক দিতে পারে। আচ্ছা, আরেকটা কথা আমাদের মাথায় রাখতে হবে যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের যে একটা ছকটা দেওয়া আছে যেটা, সেই ছকটা কিন্তু মাথায় রাখতে হবে। কেন? কারণ হচ্ছে থার্মোস্ট্যাটের যে টেকনিকটা আছে যেখানে পিতল আর লোহা ইউজ করা হচ্ছে, সেখানে কি করে কোনটা বাইরের দিকে যাবে কোনটা ভেতরের দিকে থাকবে, এরকম যদি কোশ্চেন একটু ট্রিকি দিয়ে দেয় তাহলে সেই ধরনের কোশ্চেনের তোমরা অ্যান্সার করতে পারবো। ফর এক্সাম্পল আমি তোমাদের পিতল আর লোহা দিয়ে আমি বোঝাচ্ছি, যেটা তোমাদের বইয়ে আছে। ধরো এটা একটা থার্মোস্ট্যাট, বা থার্মোস্ট্যাট বলে না, এটাকে বলে অ্যাকচুয়ালি দ্বিধাতব পাত, ওটা থার্মোস্ট্যাট হিসাবে ইউজ হয়। তো দ্বিধাতব পাতটা কি, যে দুটো ধাতুকে এরকম করে জয়েন করে দেওয়া হয়েছে, তার উপরটা হলো পিতল আর নিচেরটা হলো হচ্ছে লোহা। এবার আমি যদি এটাকে উত্তপ্ত করি তাহলে দৈর্ঘ্য প্রসারিত হবে, রাইট। এবার মাথায় রাখবা যে যদি উত্তপ্ত করি তাহলে পিতলের দৈর্ঘ্যটা বেশি হবে লোহার তুলনায়, কারণ আমরা ওই ছকটাতে দেখে নিবা, দেখো পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা লোহার থেকে বেশি, তাহলে একই উষ্ণতা বৃদ্ধিতে পিতলের দৈর্ঘ্য প্রসারণ বেশি হবে লোহার থেকে। এটা মাথায় রাখবা যে বিভিন্ন পদার্থ যদি একই আকার আকৃতিরও হয় কিনা, কিন্তু যেহেতু যদি ওরা ভিন্ন পদার্থ দিয়ে তৈরি, তাই জন্য ওদের দৈর্ঘ্য প্রসারণটাও কিন্তু ভিন্ন হবে, কারোর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বেশি তো কারোর কম, তাই জন্য ওদের দৈর্ঘ্য প্রসারণটাও ভিন্ন হয়। এটা এরকম হয় যে পিতলের যেহেতু দৈর্ঘ্যটা বেশি হবে তাই এটা এইরকম হবে, আর নিচে থাকবে লোহা। এটাকে এইভাবে ইমাজিন করতে পারো যে এটা একটা বৃত্তের অংশ আর এটা ছোট বৃত্তের অংশ। এটা যদি ছোট বৃত্তের মানে এটা যেহেতু দৈর্ঘ্য প্রসারণ কম হচ্ছে তাহলে এটা বৃত্তটা কি হবে, ছোট হবে। আর এটা যেহেতু দৈর্ঘ্য প্রসারণ বেশি হচ্ছে তাহলে বৃত্তটা বড় হবে। তাহলে এটাকে উত্তপ্ত করলে, যদি উত্তপ্ত করি তাহলে পিতল থাকতেছে বাইরের দিকে আর লোহা থাকতেছে ভেতরের দিকে, ঠিক আছে। এবার যদি এটাকে ঠান্ডা করি, যে বেশি তাড়াতাড়ি প্রসারিত হয় সে কিন্তু তাড়াতাড়ি সংকুচিত হয়, এটা মনে রাখবা, যে বেশি তাড়াতাড়ি প্রসারিত হয় সে তাড়াতাড়ি বেশি সংকুচিত হয়। এবার যদি আমি ঠান্ডা করি তাহলে এবার কি হবে, যে বৃত্তটা যেটা সেটা কাজ কম হবে, যে বেশি প্রসারিত হলো সে বেশি সংকুচিত হবে, তাহলে বৃত্তটা পিতলের কম হবে, তাহলে এরকম দেখতে হবে। ধরো এরকম, এবার কার বৃত্তটার পরিধি ছোট হবে, দেখো বেশি সংকুচিত হবে, ঠান্ডা করতেছি, এভাবে ইমাজিন করো। তাহলে কে হবে ভেতরে, ভেতরে থাকবে হচ্ছে পিতল, কারণ বেশি সংকুচিত হয়েছে, আর এটা বাইরে থাকবে কে থাকবে, লোহা।
তাহলে ক্লিয়ার সবার? তাহলে এইভাবে তুমি কিন্তু দিতে পারবে। ওই ছকটা মনে রাখবা, কারণ ধরো তোমাকে দিয়ে দিলে অ্যালুমিনিয়াম আর পিতল, তাহলে কোনটা কোন দিকে থাকবে। তোমাকে দিয়ে দিল লোহা বা তামা, তখন কোনটা কোন দিকে থাকবে। তো ওটা মনে রাখাটা খুব দরকার, তাহলে তুমি ইজিলি বলতে পারবা যে কোনটা বাইরের দিকে থাকবে আর কোনটা ভেতর দিকে। এই কনসেপ্টটা মাথায় রাখবা, বৃত্তের কথাটা, তাহলে ইজিলি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, থার্মোস্ট্যাটটা আমরা বেসিক্যালি হচ্ছে গিজার বা এই জাতীয় যেখানে উত্তপ্ত হয়ে যায় বা হিটার, এই সমস্ত জায়গায় বেশি ইউজ করি। কারণ কি, এটাকে একটা স্বয়ংক্রিয় সুইচ হিসাবে ইউজ করতে পারি। দেখো এটা বেঁকে যাচ্ছে, যখন স্ট্রেট থাকতেছে ধরো ধরো এমন ভাবে কানেকশন হয়ে আছে যে ওর মধ্যে দিয়ে কারেন্ট পাস হচ্ছে। কিন্তু ধরো খুব উত্তপ্ত হয়ে গেল, একটা নির্দিষ্ট উষ্ণতার পর কি হবে, এটা বাঁকতে শুরু করবে। ঠিক আছে, ওই উষ্ণতার পর এটা এমন ভাবে বেঁকে যাবে যে তখন কি হবে, আর তড়িৎ প্রবাহ হবে না, বা ওইখানে যে সুইচের সাথে কানেকশন সেটা ছিন্ন হয়ে যাবে। ছিন্ন হয়ে গেলে কি হবে, ওর মধ্যে দিয়ে আর তড়িৎ প্রবাহ হবে না। ফলে কি হচ্ছে, হিটারটা ধরো ওভার হিটিং বা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা যদি থাকে, তা সেই সময় কি হচ্ছে, নিজে নিজেই কেটে যাচ্ছে। তাহলে যন্ত্রটা বেঁচে যাচ্ছে। তো স্বয়ংক্রিয় সুইচ হিসাবে থার্মোস্ট্যাটটাকে ইউজ করে। ঠিক আছে, তো এখান থেকে এই ধরনের কোশ্চেন গুলো আসতে পারে। বা হচ্ছে লোহার বা পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এত বলতে কি বোঝো, এরকম ধরনের কোশ্চেন আসতে পারে। তো এটা একটু টেক্সট বই থেকে দেখে নিও, হয়ে যাবে। এবার আমরা চলে আসতেছি হচ্ছে তরলের ক্ষেত্রে। ঠিক আছে, তরলের ক্ষেত্রে দেখো, তরলের হচ্ছে দৈর্ঘ্য বা ক্ষেত্র নাই, তরলের শুধু আয়তন। যে পাত্রে রাখবা সে পাত্রের আয়তন ধারণ করবে। ঠিক আছে, তাহলে তরলের ক্ষেত্রে আমরা মনে রাখবো যে আয়তন প্রসারণ। এবার দেখো ঘটনা হচ্ছে যে তরলকে তো এমনি তুমি কোথাও উত্তপ্ত করতে পারবা না, এমনি তরল ফেলে দিলে তাকে উত্তপ্ত হবে, ওটাকে নিশ্চয়ই একটা কোনো পাত্রে রাখতে হবে। তাহলে ঘটনা কি হচ্ছে, যখন আমি কোনো একটা তরলকে কোনো একটা পাত্রে রেখে উত্তপ্ত করছি, তখন পাত্রটা তো নিশ্চয়ই কোনো একটা মেটেরিয়াল দিয়ে তৈরি, ওরও একটা আয়তন প্রসারণ হচ্ছে। এবার পাত্রের ভেতরে যে তরলটা আছে সেটারও আয়তন প্রসারণ হচ্ছে। যখন আমরা হচ্ছে পাত্রের আয়তন প্রসারণটাকে আমরা অগ্রাহ্য করব, শুধু তরলের আয়তন প্রসারণটাকে যদি যখন গ্রাহ্য করব, তখন আমরা বলবো হচ্ছে সেটা তরলের আপাত প্রসারণ। তরলের আপাত প্রসারণ। আর যখন হলো হচ্ছে তরলের আপাত প্রসারণ, মানে শুধু তরলের প্রসারণটাকে ধরা হচ্ছে, পাত্রের প্রসারণটাকে নয়। আর যখন হচ্ছে আমরা পাত্রের প্রসারণটাকেও নিব, তখন তরলের প্রকৃত প্রসারণ। মানে ধরো একটা পাত্র আছে, এই পাত্রটাতে জল আছে, বা পাত্রের আয়তন যা, জলের আয়তন তা। কিন্তু যখন ধীরে ধীরে উত্তপ্ত করছি, তখন পাত্রটাও কিছুটা প্রসারিত হচ্ছে, ভেতরে জলটাও উপরের দিকে কিছুটা উঠে আসতেছে, মানে জলটারও প্রসারণ হচ্ছে, পাত্রেরও প্রসারণ হচ্ছে। যখন শুধু জলের প্রসারণটা নিব, তখন আমরা বলবো তরলের আপাত প্রসারণ। আর যখন জলের প্রসারণ আর পাত্রের প্রসারণ দুটোই নিব, তখন তরলের প্রকৃত প্রসারণ। ঠিক আছে, আর মনে রাখবা হচ্ছে তরলের প্রকৃত প্রসারণ, এটাও মাঝে মাঝে অঙ্ক দেয়, এই জাস্ট ইজি। তরলের প্রকৃত প্রসারণ ইকুয়াল টু তরলের আপাত প্রসারণ। লিখে রাখো, তরলের আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ। ঠিক আছে, তাহলে এই হলো হচ্ছে তোমার অঙ্ক। এটা সাধারণত তোমার আয়তন এককে দিবে, এটা আয়তন এককে দিবে, মানে সেন্টিমিটার কিউব বা মিটার কিউব, এই আয়তনের এককে দিবে। তাহলে তুমি এই ক্যালকুলেশনটা ইজিলি করতে হবে, খুব সহজ। এবার হচ্ছে এই ক্ষেত্রে হচ্ছে তরলের ক্ষেত্রে প্রসারণ গুণাঙ্ক আছে। তরলের আপাত প্রসারণের জন্য আপাত প্রসারণ গুণাঙ্ক নেওয়া হলো, যেখানে শুধুমাত্র তরলটাকে কনসিডার করব। আর তরলের প্রকৃত প্রসারণের জন্য তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক নেওয়া হলো। এবার গুণাঙ্ক মানেই সেই ব্যাপারটা, প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক আয়তনে যে পরিমাণ আয়তন প্রসারণ হচ্ছে, কত গুণ আয়তন প্রসারিত হচ্ছে, রাইট, সেটা হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাহলে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক হচ্ছে, আর হলো হচ্ছে আপাত প্রসারণ গুণাঙ্ক হচ্ছে। এদের গাণিতিক রূপগুলো আমি লিখে দিচ্ছি, ইজিলি ক্যালকুলেট করতে পারবা। তাহলে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক মানে রিয়াল। ঠিক আছে, তাহলে গামা, আয়তনটা তো আমরা গামা দিয়ে ডিনোট করতেছি, তাহলে গামা রিয়ালটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ধরো v2 মাইনাস v1 ডিভাইডেড বাই v1 ইন্টু t2 মাইনাস t1। আর যদি গামা, যদি অ্যাপারেন্ট আপাত প্রসারণটাকে যদি এ দিয়ে করি, তাহলে এটা ধরো v2 প্রাইম মাইনাস v1 ডিভাইডেড বাই v1 ইন্টু t2 মাইনাস t1। এখানে গামা রিয়ালে কিন্তু আয়তনটাতে যেটা নেওয়া হয়েছে, সেখানে তরলের প্রকৃত প্রসারণ আর তরলের প্রকৃত প্রসারণটা নেওয়া হয়েছে, মানে হচ্ছে আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ। আর এখানে শুধুমাত্র তরলের আপাত প্রসারণ, মানে
যে আয়তনটা, সেখানে পাত্রের আয়তনটাকে কিন্তু নেওয়া হয়নি। সো এটা হচ্ছে V2 প্রাইম। এই হচ্ছে গামা আর আর গামা এর মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা তোমরা ইজিলি ক্যালকুলেটও করতে পারো। সেটা হচ্ছে গামা আর গামা রিয়াল ইকুয়ালস টু গামা এ প্লাস গামা জি। এই জি ফর হচ্ছে গ্লাস বা অন্য কোনো মেটেরিয়াল, যাই হোক এখানে এটা হচ্ছে গামা জি হচ্ছে পাত্রের প্রসারণ। কিসের প্রসারণ? পাত্রের প্রসারণ। গামা আর ইকুয়ালস টু গামা এ প্লাস গামা জি, সরি প্রসারণ গুণাঙ্ক, এটা হচ্ছে গুণাঙ্ক। গামা এ আর মানে হচ্ছে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, গামা এ হচ্ছে তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক, আর গামা জি হলো হচ্ছে পাত্রের প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে, তাহলে এই আজকের মতো এতটাই। ঠিক আছে, এবার এইটাও একটা প্রমাণ করা যায় হিসাব মতো, তো আমি এটা একটু প্রমাণ করে দিচ্ছি যে কি করে আসে। গামা আর ইকুয়ালস টু গামা এ ইনটু প্লাস গামা জি। ধরো হচ্ছে তোমার কোনো একটা পাত্র আছে, ধরো তোমার কাছে একটা পাত্র আছে, আর পাত্রের আর তরলটা কোনো তাপ দেওয়া নেই, ধরো 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা আছে। ঠিক আছে, তো পাত্রে যে পরিমাণ তরল আছে আর পাত্রের যে পাত্রটা যেটা আছে সেটা 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা আছে। সো পাত্রের আয়তন আর তরলের আয়তনটা সেম, বাইরে থেকে কোনো তাপ দেওয়া হয়নি। তাহলে আমি এখানে ধরে নিচ্ছি যে পাত্রের আয়তনটা ভি জি ধরতেছি। ঠিক আছে, এবার এখানে যদি আমি একটা উত্তপ্ত করা শুরু করি, এখানে বুনসেন বার্নার দিলাম, এখানে উত্তপ্ত করলাম, তাহলে পাত্র আর পাত্রের ভেতরে যে তরল সেটা দুটোই প্রসারিত হবে। ধরে নিচ্ছে যে তরলের যে প্রকৃত প্রকৃত প্রসারণ যেটা হচ্ছে, প্রকৃত প্রসারণ মানে মনে রাখবে সেটা সবসময় আয়তনকে ডিনোট করছে, রাইট? তাহলে সেটা হচ্ছে ধরো ভি আর, আর তরলের যে আপাত প্রসারণ হচ্ছে, তরলের যে আপাত প্রসারণটা হচ্ছে সেটা হচ্ছে ভি এ। তাহলে এবার ভি এ ভি আর আর ভিজির মধ্যে কি সম্পর্ক দেখো, আয়তনগুলোর মধ্যে কি সম্পর্ক একটু দেখে নিই। দেখো, তরলের যে আপাত প্রসারণ সেটা তো তরলের প্রকৃত প্রসারণ থেকে যদি তরলের আপাত প্রসারণকে বিয়োগ করি, তার মানে ভি আর মাইনাস ভি এ যদি করি, তাহলে পাত্রের যে আয়তন প্রসারণ সেটা পাবো। তরলের প্রকৃত প্রসারণ থেকে যদি আপাত প্রসারণটাকে বিয়োগ করি, তাহলে পাত্রের কতটা প্রসারণ হলো সেটা বার করতে পারবো। এবার দেখো, এখানে ধরে নিচ্ছে আমি হচ্ছে উষ্ণতা বৃদ্ধি করলাম, তাহলে পাত্রেরও প্রসারণ হচ্ছে, রাইট? তাহলে পাত্রের প্রসারণটা আমরা ধরতেছি হচ্ছে বড় হাতের ধরো বড় হাতের ভি, আর এটা হচ্ছে আগে যেটা প্রসারণ ছিল, মানে আগে যেটা পাত্রের আয়তন ছিল সেটা হচ্ছে ভিজি। ঠিক আছে, আগে যেটা পাত্রের আয়তন ছিল সেটা বিজি, আর এক কাজ করি, এটা 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা প্রথমে ধরেছে, তো এটাকে আমি V0 নিচ্ছি। তাহলে তোমাদের জিনিসগুলো দেখতে ভালো লাগবে। আর এখন যেটা পাত্রের প্রসারিত হয়ে যে আয়তন হলো সেটা ভিজি হচ্ছে, এটা V0 হচ্ছে। ঠিক আছে, তাহলে আলটিমেটলি কি দেওয়া হলো, ভিআর মানে তরলের প্রকৃত প্রসারণ মাইনাস তরলের আপাত প্রসারণ ইকুয়ালস টু পাত্রের যে বর্তমান উষ্ণতা বৃদ্ধির জন্য প্রসারিত হয়েছে কিনা, পাত্রের যে বর্তমান প্রসারণ মাইনাস আগে যে প্রসারণ, সেটাই পাবো তো নাকি, পাত্রের প্রসারণটাই তো পাবো। তাহলে এখান থেকে এই ফর্মুলাটা পেলাম। এইবার দেখো আমরা এক এক করে প্রসারণ গুণাঙ্কগুলো বার করছি। ঠিক আছে, গামা আর, গামা আর কি হচ্ছে দেখো, প্রকৃত প্রসারণ ভিআর, যখন উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস ছিল তখন পাত্রের যে আয়তন V0 আর হচ্ছে তরলের আয়তন সেটাও V0 হবে। সো ভিআর মাইনাস V0 ডিভাইডেড বাই V0 ইন্টু অন্তিম উষ্ণতা মাইনাস প্রাথমিক উষ্ণতা। প্রাথমিক উষ্ণতাটাকে আমরা 0 ডিগ্রি সেলসিয়াস ধরেছি, তাহলে T2 মাইনাস 0, তার মানে T2 শুধু দাঁড়াবে। তো T2টাকে আমি T করে ধরলাম। ঠিক আছে, ঠিক সিমিলারলি গামা এ যদি করি, গামা এর ক্ষেত্রে কি হচ্ছে VA, সো VA মাইনাস V0 ডিভাইডেড বাই V0 ইন্টু টি। আর হচ্ছে যদি পাত্রটা ধরি, তাহলে গামা জি ইকুয়ালস টু, এই যে গামা জি কি হচ্ছে, আগে ছিল হচ্ছে ভি, বর্তমানে হলো ভিজি, আগে ছিল হচ্ছে V0 ডিভাইডেড বাই V0 ইন্টু টি। এবার দেখো আমি যদি গামা রিয়াল আর গামা এ এই দুটাকে যদি আমি বিয়োগ করি, মানে এটা থেকে এটা যদি বিয়োগ করি, তাহলে দেখতে পাচ্ছ যে V0 আর V0টা কেটে যাবে। দেখো এটা, আচ্ছা আমি একবার করেই দেখাচ্ছি, ভিজি আর মাইনাস V0 মাইনাস VA প্লাস V0, রাইট, ডিভাইডেড বাই V0 ইন্টু টি। তাহলে V0 V0 কেটে যাচ্ছে, তাহলে VR মাইনাস VA ডিভাইডেড বাই টি। ঠিক আছে, VR মাইনাস VA ডিভাইডেড বাই টি দাঁড়াচ্ছে
v0 ইন্টু টি আর vr মাইনাস va পাত্রের আয়তন আর vr হলো হচ্ছে রিয়াল আর এটা হচ্ছে পাত্রের আয়তন আর v0 হলো হচ্ছে আপাত প্রসারণ আর vg ও আচ্ছা 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 তাহলে হচ্ছে এটা হচ্ছে vg মাইনাস v0 ও হ্যাঁ 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 v0 ইন্টু টি দেখো vg মাইনাস v0 মানে তো vr মাইনাস va রাইট আবার vg মাইনাস v0 ইন্টু টি মানে গামা জি তাহলে আলটিমেটলি পাচ্ছি গামা আর মাইনাস গামা ইকুয়ালস টু গামা জি তাহলে এখান থেকে আমি যদি এখানে করি তাহলে এটাকে যদি সাইডে পাঠিয়ে দাও তাহলে গামা আর ইকুয়ালস টু গামা এ প্লাস গামা জি হয়ে গেল আমি এই গামা এটাকে এই সাইডে পাঠালাম তো এটা তাহলে ঠিক আছে আজকের মতো এতটাই থাকলে এই প্রমাণটা করলাম আশা করি ভালো লেগেছে তাহলে আমি এখানেই রাখছি ঠিক আছে